বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিরাপদ খাদ্য অনুষ্ঠানে। আমি ডক্টর এ.কে.এম. হুমায়ুন কবির। আলোচনার শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিতে চাই। সচেতন ক্রেতাই নিরাপদ বাজারের সবচেয়ে বড় শক্তি। দর্শক, আমরা প্রতিদিন বাজার থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, মাছ, মাংস, ডিম কিনে থাকি। কিন্তু প্রশ্ন হলো, আমরা প্রতিদিন যে খাবার বাজার থেকে ঘরে নিয়ে আসছি তা কতটা নিরাপদ? খাবার সতেজ আছে কিনা, সংরক্ষণ সঠিকভাবে হয়েছে কিনা, মেয়াদ আছে কিনা, কোনো রাসায়নিক কীটনাশক বা ভেজাল ঝুঁকি আছে কিনা, এই বিষয়ে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। এই বাস্তবতা মাথায় রেখে আজকের পর্বের বিষয় বাজারে নিরাপদ খাদ্য। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শামসুল আরিফিন, নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফেনী। জনাব আরিফিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জানতে চাই, একজন ভোক্তা হিসাবে যখন আমি বাজার থেকে কোনো খাবার কিনব, তখন কোন কোন বিষয় দেখে খাবার কেনা উচিত? আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন কি? সুস্থ থাকার প্রথম সত্য হচ্ছে নিরাপদ খাদ্য গ্রহণ করা। তাই একজন ভোক্তার বাজার থেকে যখন খাবার কিনবে তখন কিছু বিষয় খেয়াল রাখা উচিত। যেমন আমরা যখন শাকসবজির কথা বলবো, বাজার থেকে শাকসবজি কেনার ক্ষেত্রে সতেজতা, পরিষ্কার এবং নিরাপদভাবে আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। শাকসবজিকে আমাদের কোন উৎস থেকে এসেছে সেটা আমাদেরকে শনাক্ত করতে হবে। এরপর আমাদের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, এটা আমাদের সব জায়গায় খুবই জরুরি। সেই যারা শাকসবজি উৎপাদন করছে তারা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসটা মানছেন কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। বাজারে যেসব শাকসবজি আমাদের কাঁচা খাওয়া হয় সেসব শাকসবজি ভালো মতো ধোয়া হয়েছে কিনা সেটা আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে, অন্যথায় কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে যেতে পারে। মাছ, মাংস সহ অন্যান্য খাদ্যের ক্ষেত্রে আমাদের সেটা যদি পচা থাকে এবং অস্বাভাবিক রং থাকে এবং সেখানে যদি আপনার স্বাস্থ্যবিধি না মানে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে খাবারটা এড়িয়ে যেতে হবে। এরপর আসেন আমাদের প্যাকেটজাত খাদ্য। প্যাকেটজাত খাদ্যের ক্ষেত্রে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখটা দেখে নিতে হবে, মোড়কের অক্ষত অবস্থাটা দেখতে হবে এবং বিএসটি এর অনুমোদন আছে কিনা আমাদেরকে সেটাও যাচাই করতে হবে। শুধু এটুকুই করলে আমাদের জন্য যথেষ্ট নয়। এছাড়া যে জায়গায় আমরা খাদ্যটা বিক্রি করব সেটা স্বাস্থ্যসম্মত আছে কিনা এবং বিক্রেতাও সেই স্বাস্থ্যসম্মত পরিবেশ মেনটেন করছে কিনা এবং সঠিকভাবে খাদ্য সংরক্ষণ করছে কিনা, এটাও একটা পালনীয় বিষয়। আপনি আলোচনায় বলতেছিলেন মাছের কথা। মাছ আমাদের প্রতিদিন খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বলা হয় থেকে মাছে ভাতে বাঙালি। কিন্তু একজন ভোক্তা বা একজন ক্রেতা বাজার থেকে যখন মাছ কিনবে, সে কীভাবে বুঝবে যে মাছটা সতেজ আছে কিনা? আচ্ছা, আপনার কথা শুনে আমার পুরনো দিনের একটা গানের কথা মনে পড়ে গেল, চোখ যে মনের কথা বলে। মাছের ক্ষেত্রেও ঠিক তাই। যদি আপনি বাজার থেকে সঠিক মাছ কিনতে চান, সেক্ষেত্রে আপনি প্রথমত মাছের চোখ দেখবেন। রাইট। মাছের চোখটা উজ্জ্বল এবং স্বচ্ছ থাকবে, ঠিক আছে, সহজে বসে যাওয়ার মতো দেখাবে না। তারপর আমরা মাছ যখন কিনব, মাছের যে কালারটা সেটা হচ্ছে উজ্জ্বল লাল বা গোলাপি বর্ণের হবে, ঠিক আছে, দাগ দিলে সহজে সেটা বসে যাবে না। মাছের যে আঁশ আছে সেটা উঠে যাবে না এবং মাছকে অতিরিক্ত শক্ত বা মানে অতিরিক্ত শক্ত হবে না, আবার অতিরিক্ত নরম হবে না। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি এই বিষয়ে ব্যর্থ ঘটে সেক্ষেত্রে আমাদেরকে পরিহার করতে হবে মাছ কেনাটা। আচ্ছা, অনেক সময় আমাদেরকে আবার মাছের মধ্যে বিভিন্ন রাসায়নিক দিয়ে মাছটাকে কালার করে রাখে। সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা মাথায় রেখে অস্বাভাবিকভাবে যে কালার বা উজ্জ্বলতা দেখায় এবং অস্বাভাবিকভাবে যে শক্ত, সেই মাছ কেনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা যেমন মাছে ভাতে বাঙালি আপনি বলতেছিলেন, অনুরূপভাবে আমরা মাংসও পছন্দ করি। আমরা অনেক সময় বাজার থেকে মাংস আনি, কিন্তু মাংস আনার সময় যাতে স্বাস্থ্য ঝুঁকি কম থাকে, কোন কোন বিষয়গুলো দেখে মাংসটা কেনা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত মাংস যখন কিনবো আমরা, মাংসটা হচ্ছে কি অনুমোদিত কসাইখানা বা স্বাস্থ্যসম্মত পরিবেশে জবাই করা হয়েছে কিনা পশুটাকে, সেটাকে আমাদেরকে দেখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অন্যথায় সেখানে সংক্রমণের ঝুঁকি থাকে। আমরা যে মাংস কিনি বাজার থেকে, সেটার ন্যাচারাল একটা কালার থাকবে। যদি অস্বাভাবিক কালার হয় এবং বিবর্ণ হয় এবং অতিরঞ্জিত কালারও হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাংসটাকে কেনা থেকে বিরত থাকতে হবে। বাজার থেকে যখন আমরা মাংস কিনবো তখন আমাদেরকে কয়েকটা বিষয়, বিশেষ করে 3টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে: সতেজতা, পরিচ্ছন্নতা এবং সঠিক সংরক্ষণ। এখানে সঠিক সংরক্ষণটা খুবই জরুরি একটা বিষয়।
এই বিষয়টা আমাদেরকে পালন করতে হবে। এরপরে একটা মাংস অনেকক্ষণ ধরে সংরক্ষণ করে রেখে এবং দীর্ঘক্ষণ ঝুলিয়ে রেখে যদি বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে, জীবাণুর সংক্রমণ করতে পারে। সেক্ষেত্রেও আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। মাংসের মধ্যে যদি মশা বা মাছি বা অতিরিক্ত কালার থাকে এবং মাংসে অতিরিক্ত পানি, পিচ্ছিল ভাব থাকে, তাহলে সেই মাংসটা আমাদেরকে কেনা থেকে বিরত থাকতে হবে। আবার মাংস কাটার ক্ষেত্রে অনেক সময় যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয়, সরঞ্জামগুলো যদি সঠিকভাবে ডিসইনফেক্টেন্ট করা না হয়, তাহলে সেক্ষেত্রেও স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। তো আমরা একজন ক্রেতা হিসাবে এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দুধ আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে বয়স্ক, শিশু, সবার জন্য দুধ প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, খোলা দুধ বা অনিরাপদ দুগ্ধজাত পণ্য ক্ষেত্রে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে বলে আপনি মনে করেন? দুধ একটা খুব দ্রুত নষ্টপ্রবণ খাদ্য, এটা সহজেই ব্যাকটেরিয়া সংক্রমণ করতে পারে। তাই খোলা অবস্থায় দুধ কেনার ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। এখন আমাদেরকে দুধটা হচ্ছে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। যদি আমরা দুধটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারি, কারণ এখানে দুধে অনেক সময় স্টার্চ, ভেজাল অথবা পানি মেশানো হয়, বিভিন্ন রাসায়নিক মেশানো হয়ে থাকে। যদি আমরা সঠিকভাবে এটা বুঝতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ঝুঁকি থাকে। আচ্ছা, দুধকে যদি আমরা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করতে পারি, একটা কোল্ড চেইন মেনটেন করা হয়, তাহলে সেখানে আমাদের সালমোনেলা, ইকোলাই, ব্রুসেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, দুগ্ধবাহিত যে সমস্ত রোগ আছে সেগুলো হতে পারে, এই রোগগুলো হতে পারে। তাই আমাদেরকে দুধ কেনার ক্ষেত্রেও একটা দুধের সঠিক টেম্পারেচার মেনটেন করা হয়েছে কিনা সেই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং আমরা যথাযথভাবে সব কিছু দেখে শুনে আমরা দুধটা কিনবো। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমবে। এবং দুধ কেনার পরে দুধে যেহেতু একটা তাপমাত্রার বিষয় থাকে, দুধটাকে গরম করে তাহলে আমাদের দুধটাকে খেতে হবে। দুধের ক্ষেত্রে পাস্তুরাইজেশন একটা খুব ভালো ব্যাপার, এটা বৈজ্ঞানিক টার্ম। তাহলে আমরা পাস্তুরিত এবং সঠিকভাবে সংরক্ষিত দুধটাই আমরা খাবো। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যেতে পারে দর্শকদের জন্য, যে অনেক সময় আমরা দই কিনি, দইয়ের একটা সংরক্ষণের মেয়াদ আছে, যেমন 7 থেকে 10 দিন বলা হয়ে থাকে। এবং এই অনেকে আছে যে বাড়িতে দই কেনার পরে প্যাকেট খুলে ফেলেছে, তারপর বেশ কয়েকদিন পরে খাচ্ছে, এটা ঠিক? দইয়ের ক্ষেত্রে আসলে 7 থেকে 10 দিনও না, আমরা যে প্যারামিটারটা মেনটেন করি, দইয়ের ক্ষেত্রে আমরা 72 ঘন্টা বা 3 দিন ক্ষেত্রে আমরা এর মধ্যেই খেয়ে ফেলতে বলি। বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি বাজার থেকে দই কিনে এবং সেটা সঠিকভাবে সংরক্ষণ করতে পারে না। সেটা আমরা যে ডিপ অংশটা বলি, রেফ্রিজারেটর, সেখানে রেখে দেয়। সেটা সঠিক উপায়ও না এবং সেটাকে সেভাবে রাখা উচিত না। আমরা এই ব্যাপারগুলো মেনে চলবো। আরেকটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফল সবজিতে এখন মানুষ কীটনাশক, তারপর পেস্টিসাইড, অস্বাভাবিক রং নিয়ে মানুষ খুব উদ্বিগ্ন। বিশেষ করে এক্ষেত্রে ভোক্তারা কী ধরনের সতর্কতা অবলম্বন করবেন? প্রথমত আমরা বৈজ্ঞানিক উপায়ের একটা কথা বলি। যদি নির্ধারিত মাত্রা এবং নিরাপদ বিরতি আমরা মেনে ব্যবহার করতে পারি, তাহলে ঝুঁকিটা গ্রহণযোগ্য মাত্রার মধ্যেই থাকে। আমাদের চাহিদার বিপরীতে এখন শাকসবজি বা ফলমূল উৎপাদন বৃদ্ধি করতেই হবে। সেক্ষেত্রে কীটনাশক বা বালানাশকের ব্যবহার হয়ে থাকে। তো কীটনাশক বা বালানাশকের ব্যবহার একদম করা যাবে না এমন না, তবে সেটা হচ্ছে গ্রহণযোগ্য মাত্রায় থাকতে হবে, যেটা আমার শরীরের জন্য ক্ষতির কারণ না হয়। আমরা শাকসবজি বা ফলমূল সঠিক উপায় হচ্ছে পরিষ্কার প্রবাহমান পানিতে ধুয়ে আমরা খাবো, কারণ আমাদেরকে তো এটা খেতেই হবে। খেতে হলে আমাদেরকে এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের এখানে আরেকটা কথা আছে, পুষ্টিবিজ্ঞান ভাষায় আমরা বলতে পারি, পুষ্টিবিজ্ঞান হচ্ছে কি, খোসা সহ কোনো কিছু খেতে পারলে সেটা আমার পুষ্টির চাহিদাটা ভালোভাবে পূরণ করে, আর খোসা ছাড়লে সেখানে একটু পুষ্টির ঘাটতি থেকেই যায়। কিন্তু আমরা যখন কীটনাশক বা বালানাশকের অবশিষ্টাংশের কথা চিন্তা করব এবং সেটা নির্ধারিত মাত্রা আছে কিনা এটা বোঝার চেষ্টা করব, সেক্ষেত্রে আমাদেরকে খোসা ছেড়েই এটা খেতে হবে। কারণ অধিকাংশই কীটনাশক বা বালানাশকের অবশিষ্টাংশ খোসার মধ্যেই থাকে। তো আমরা এই ব্যাপারগুলো মেনে শাকসবজি বা ফলমূল কেনার চেষ্টা করব। এবং অনেক সময় ফলমূলে কী করে, অস্বাভাবিক যদি রং থাকে অথবা অতিরিক্ত উজ্জ্বল বা অসময়ে পাকানো শাকসবজিগুলো বা ফলমূল আমরা একটু বাজার থেকে কেনার চেষ্টা করব না, এড়িয়ে চলবো। এবং মৌসুমি ফল এবং শাকসবজি খাওয়ার আমরা চেষ্টা করব। আপনি আলোচনায় কিছুক্ষণ আগে বলতেছিলেন যে কোল্ড চেনের কথা, বিশেষ করে দুধের,
কোল্ড চেইন শুধু দুধের ক্ষেত্রে নয়, মাছ, মাংস, দুধের সহ সব পণ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে মাছ, মাংস, দুধ, ডিমের জন্য কোল্ড চেইনটা কেন এত গুরুত্বপূর্ণ? উৎপাদন থেকে শুরু করে পরিবহন, বাজারজাতকরণ থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছা পর্যন্ত একটা নির্দিষ্ট তাপমাত্রা মধ্যে রাখাই হচ্ছে কোল্ড চেইন। আপনি জানেন দুধ, ডিম এবং মাংস এগুলো হচ্ছে অতি দ্রুত নষ্টপ্রবণ খাদ্য। খুব তাড়াতাড়ি এই খাবারগুলো নষ্ট হয়ে যায়। এখন এই খাবারগুলো যদি আমরা একটা কোল্ড চেইন মেনটেন করতে না পারি তাহলে সেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। এরপর আপনি আসেন ডিমের ব্যাপারে। ডিম আমরা কি করি, আমাদের যেটা অভ্যাস, সাধারণত আমরা বাজার থেকে ডিম এনে আমরা রেফ্রিজারেটরে সংরক্ষণ করি। কিন্তু সঠিক পন্থা হচ্ছে ডিম এনে ডিমের যে বাইরের লেয়ার থাকে সেখানে কিন্তু সংক্রমণের ঝুঁকি থাকে। সেখানে সালমোনেলা, ইকোলাই সহ বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। তো আমাদেরকে সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এর জন্য আমাদেরকে করতে হবে কি, ডিম এনে টিস্যু বা পরিষ্কার কোনো কিছু দিয়ে ভালো মতো পরিষ্কার করে ঢাকনাযুক্ত পাত্রে ডিমটা রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে। তবে রান্নার আগে ভালো মতো ধুয়ে তারপরে ডিমটা খেতে হবে। কাঁচা অবস্থা কোনোভাবে ডিম খাওয়া যাবে না। আরেকটা বিষয়, যে আমরা বাজার থেকে যখন খাবার কিনি সেটা শুধু চোখে দেখে সাধারণত আমরা খাবার কিনি, কিন্তু শুধু চোখে দেখে খাবার কিনলে কি সেটা কি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে? না, শুধু চোখে দেখেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়। কারণ হচ্ছে কি, এখানে অনেক জীবাণু থাকতে পারে, রাসায়নিক থাকতে পারে, মাইক্রো অর্গানিজমগুলো থাকতে পারে। এগুলো আমাদের খালি চোখে দেখা যাবে না। অনেক সময় আমরা বাইরে থেকে দেখি খাবারটা খুব চাকচিক্য, সেটা যদি আমরা ল্যাবে পরীক্ষা করতে না পারি, অনেক সময় আমরা সেটা খাবারটা ভালো কি খারাপ সেটা আমরা বুঝতে পারি না। সে ব্যাপারে আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে। আমরা খাদ্য সঠিকভাবে সংরক্ষণ করছি কি না, কোন উৎস থেকে খাদ্যটা সংগ্রহ করছি, খাদ্য বিক্রেতা কি তার যথাযথ পালনীয় বিষয়গুলো, স্বাস্থ্যসম্মত বিষয়গুলো মানছেন কিনা, এই ব্যাপারগুলো প্রত্যেকটা সমন্বয় করে এবং বিশ্বস্ত বিক্রেতা থেকে আমাদেরকে খাবারটা কিনতে হবে। আপনি নিশ্চয়ই জানেন আমাদের খাবারগুলিতে, বিশেষ করে ফল সবজিতে কীটনাশক ব্যবহার হচ্ছে। এটি ইতিপূর্বে আপনি বলেছেন। এই কীটনাশক যাতে কিছু কমানো যায় বা হেলথ রিস্ক কমানো যায়, সেই জন্য আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? আপনারা জানেন কীটনাশক বা বালানাশক ব্যবহার হয়েই থাকে। সেক্ষেত্রে কীটনাশক আমি বলেছিলাম নির্ধারিত মাত্রা এবং নিরাপদ বিরতি মেনে আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন দেখেন আমাদের অনেক ব্যবসায়ীরা না বুঝে কীটনাশকটা ব্যবহার করে থাকেন। ওনারা জানেন কীটনাশকটা বা বালানাশকটা ব্যবহার করতে হবে শাকসবজিতে, কিন্তু কোন পদ্ধতি অবলম্বন করতে হবে বা কতটুকু ব্যবহার করতে হবে সেই মাত্রাটা ওনারা অনেক সময় জানেন না। অনেক সময় মাত্রা জানলেও একটা ইন্টারভেল পিরিয়ড আছে। আমি একটা কীটনাশক ব্যবহার করলাম, সেই কীটনাশক ব্যবহার করার কয়দিন পর আমি এটা বাজারজাতকরণ করব। সেটা কীটনাশক বা বালানাশকের গায়ে বিভিন্ন দাগ, মানে হলুদ, সবুজ, লাল বিভিন্ন কালারিং থাকে। কখনো কখনো কোনো কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করলে 3 দিন, 5 দিন, 7 দিন, ইভেন 21 দিন পর্যন্ত হতে পারে। এরপর আমরা বাজারজাতকরণের কথা বলা হয়ে থাকে। কিন্তু আমাদের ব্যবসায়ীরা এটা না করে আজকে স্প্রে করলো, 2-1 দিন পরে এটা বাজারজাতকরণ করলো। সেক্ষেত্রে আমরা যারা সাধারণ ভোক্তা আছি, যারা অনেক না বুঝেই কিনে ফেলছেন এবং বাসায় গিয়ে সেটা খাচ্ছেন, সেই কীটনাশক বা বালানাশকের একটা মাত্রা আছে, সেই মাত্রাকে আমরা বলি MRL ভ্যালু, ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল। আমরা যদি ওই যে কীটনাশক বা বালানাশকের গায়ে যে কথাগুলো ছিল সেটা যদি সঠিকভাবে মেনটেন করতাম বা পালন করতাম, তাহলে ওই MRL ভ্যালুটা এমনভাবে কমতো যেটা আমার শরীরের পক্ষে ক্ষতির কারণ হতে পারতো না। ঠিক আছে? তো আমরা এই ব্যাপারটা যদি খেয়াল রাখতে পারি এবং আমাদের যে সচেতন নাগরিকগণ আছেন ওনারা যদি এই বিষয়টা বুঝতে পারে এবং যারা শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে জড়িত ওনারাও যদি এই বিষয়টা সঠিকভাবে পালন করতে পারেন, সেক্ষেত্রে আমাদের সকলের জন্য উপকার হবে। আপনি যেমন বলতেছিলেন সবজির ক্ষেত্রে বা ফলের ক্ষেত্রে পেস্টিসাইড, ঠিক অনুরূপভাবে হাঁস, মুরগি, গরু, ছাগলে আমরা অ্যান্টিবায়োটিক দিই। ঠিক অ্যান্টিবায়োটিকও এরকম উইথড্রয়াল পিরিয়ড আছে। এই সম্পর্কে একটু আপনি বলবেন কি আমাদের দর্শককে? হাঁস মুরগিতে বা গরু ছাগলে যখন অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা হয়, সেক্ষেত্রে হয়ে থাকে যারা বিভিন্ন অসুস্থতা বা বিভিন্ন কারণগুলোতে হয়ে থাকে। এখন সেই অ্যান্টিবায়োটিকের ডোজটা কেমন হচ্ছে সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কতদিন পরে সেটা আমরা খাচ্ছি সেই ব্যাপারটাও আমাদেরকে সচেতনতার প্রতি
দৃষ্টিগোচর করতে হবে। বিশেষ করে এখানে যারা গরু ছাগল বা হাঁস মুরগি পালন করেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে অ্যান্টিবায়োটিক একটা উইথড্রয়াল পিরিয়ড আছে সাধারণত 10 থেকে 14 দিন, অর্থাৎ আমি যদি আমার গরুকে অ্যান্টিবায়োটিক দেই আমি 10 দিন এই দুধটা আমি বাজারে বিক্রি করব না, অথবা যে মুরগিতে আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি ওই মুরগিটা আমি 10 দিন পরে বিক্রি করব। এই বিষয়ে যদি আমাদের ব্যবসায়ীরা একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে মনে হয় আমাদের ভোক্তারা কিছুটা নিরাপদ খাদ্য পাবে বলে আমরা মনে হয়। আপনি কি বলেন? আমাদের ব্যবসায়ীরা যদি সচেতন থাকে তাহলে আমরা যারা ভোক্তা আছি, ভোক্তা তো আসলে সবাই, আমরা ভোক্তারা নিরাপদ খাদ্যটা পাবো। যে আপনি যেটা বললেন আমরা যে উইথড্রয়াল পিরিয়ড সেটাকে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। ওই যে মুরগিতে অ্যান্টিবায়োটিক দিলাম, এখন মুরগির মাংসটা আমরা খাবো, সেক্ষেত্রে আমরা যে নির্ধারিত উইথড্রয়াল পিরিয়ড এটা পালন করার চেষ্টা করব। এরপরে গরু বা ছাগলে দিলে সেই গরু ছাগলের দুধ খাওয়ার ক্ষেত্রেও আমরা ওই সময়টা পর্যন্ত আমরা বাজারজাতকরণের ক্ষেত্রে সচেতন থাকব। এখানে আরেকটা বিষয় বলা দরকার, অনেক ভোক্তা ভাবেন যে মাংসের যে অ্যান্টিবায়োটিক আছে সেটা তাপ দিলে চলে যাবে, কিন্তু আসলে বিষয়টা সব অ্যান্টিবায়োটিক তাপ দিলে নষ্ট হয় না। আপনি একটু এই বিষয়ে কিছু বলবেন আমাদের দর্শকদেরকে? না, এটা একদম সঠিক কোনো পন্থা না। তাপ প্রয়োগের ফলে অ্যান্টিবায়োটিক নষ্ট হবে এমন কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। আমরা যেহেতু আজকে বাজারে নিরাপদ খাদ্য নিয়ে কথা বলতেছি, নিরাপদ বাজার গড়ে তুলতে ব্যবসায়ী, বাজার কমিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি ভূমিকা থাকা উচিত? আসলে নিরাপদ খাদ্য যদি নিশ্চিত করা আমাদের লক্ষ্যই হয় তাহলে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখানে যেমন কাজ করতে হবে বাজার কমিটির, একই রকম কাজ করতে হবে ব্যবসায়ীর। সমপরিমাণ কাজ লাগবে যে আমার তদারকিকারী প্রতিষ্ঠানসমূহের, এবং আমরা যে ক্রেতারা আছি সেখানে আমরা মুখ্য ভূমিকা পালন করতে পারি। বাজার কমিটি কি করতে পারে? বাজার কমিটি এখানে সে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক আছে কিনা এটা দেখতে পারে, পানির ব্যবস্থা, নিরাপদ পানির নিশ্চয়তা প্রদান করতে পারে। একই রকমভাবে যে যিনি বিক্রেতা তিনি স্বাস্থ্যসম্মত উপায়ে এবং সঠিকভাবে খাদ্য সংরক্ষণ করে রাখবে। এর বাইরে যদি কোনো ব্যত্যয় ঘটে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ সরকারের যেসব সংগঠনগুলো আছে ওনারা নিয়মিত মনিটরিং বা তদারকি কার্যক্রম করে থাকে। প্রয়োজনে মোবাইল কোর্ট হয়, অভিযান হয়, জরিমানা করা হয়ে থাকে। এমন দরকারে বিভিন্ন সময়ে আমরা জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রমগুলো করে থাকি। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে একজন ক্রেতাকেই মুখ্য ভূমিকা রাখতে হয়। এই জন্য বলা হয়ে থাকে ফুড সেফটি ইজ এভরিওয়ানস বিজনেস। সরকারের একার পক্ষে এই কাজগুলো সম্ভব না যদি আমরা নিজেরা সচেতন না হই। একজন সচেতন ক্রেতা হিসাবে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কি ভূমিকা পালন রাখতে পারে? ক্রেতাকে বিশ্বস্ত এবং স্বাস্থ্যসম্মতভাবে যারা ব্যবসা করে সেসব দোকান থেকে খাদ্য কিনতে হবে, এবং খাদ্যের লেভেল, মোড়ক, এখানে যে তারিখ আছে, মেয়াদ উত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ, এগুলো দেখে খাবারটা কিনতে হবে। যদি কোনো ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে ক্রেতা সরকারের যে তদারকি সংস্থাগুলো আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ অন্যান্য কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অভিযোগ দিতে পারে। একজন ক্রেতা যদি সচেতন হয় তাহলে বিক্রেতারা নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে একজন সচেতন ক্রেতা হওয়া খুবই জরুরি। খাবারের মান, সংরক্ষণ, পরিচ্ছন্ন পদ্ধতি, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে খাবার কিনলেই পরিবার থাকবে অনেক বেশি সুরক্ষিত। মনে রাখবেন, সচেতন বাজার, নিরাপদ খাদ্য, সুস্থ জীবনের অঙ্গীকার। দর্শক, আজকে নিরাপদ খাদ্য অনুষ্ঠান এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাজার থেকে খাবার কেনার সময় সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।